স্লোগান উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। হজযাত্রায় বিমান ভাড়া 10,000 টাকা কমানো হলেও তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বলছে এজেন্সিগুলো। ফিরতি ফ্লাইট খালি আসায় খরচ বাড়ে, দাবি বিমান বাংলাদেশের। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নতুন জেটি এবং ইয়ার্ড সক্রিয় হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড, প্রবৃদ্ধির হার ধরে রাখার আহ্বান। এবং হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ। জনপ্রতিনিধিরা দুষছেন একে অন্যকে, দায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ভোটের মাঠে আওয়ামী লীগের উপর মানুষ যে আস্থা রেখেছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুতেই বিজয় লাভ সম্ভব। 30 ডিসেম্বরের নির্বাচন তারই প্রমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সবার জন্য কাজ করবে। বিজয় রক্ষা করা আরও কঠিন মনে করিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে নৌকা মার্কা। জনগণের নিরঙ্কুশ সমর্থনে দেশ শাসনের ভার এসেছে আওয়ামী লীগের কাঁধে। এই বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস সেই বিজয় উদযাপনের। বেলা ৩টার কিছু পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশের মঞ্চে গানে গানে বরণ করে নেওয়া হয়। বিজয় সমাবেশে লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে উদযাপনের মঞ্চে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। ভোটের মাঠে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক এই জয় আলোর পথে যাত্রার জন্য। যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করা, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তিনি বললেন, সন্ত্রাস মাদকের ঠাঁই হবে না বাংলাদেশে। যে রায় জনগণ দিয়েছে, এই রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। গেল ভোটে সমর্থন জানিয়ে মানুষ যে ভালোবাসা আর আস্থা রেখেছে নৌকা মার্কায়, জীবনের বিনিময়ে হলেও সেই আস্থার মর্যাদা দেবেন বলে অঙ্গীকার করেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। 2020 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা সহ সমৃদ্ধির পথের এই যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বৈরিতা পেছনে ফেলে আবারও 5 বছরের জন্য মহাবিজয় নিয়ে দেশের শাসনভারের দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের এই বিজয় সমাবেশে বঙ্গবন্ধু কন্যা বললেন, নিরঙ্কুশ বিজয়ের এই প্রতিদান দেয়া হবে দেশকে সমৃদ্ধ করে, দেশকে এগিয়ে নেওয়া হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। সমৃদ্ধির এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামীতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাইলেন 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এর আগে বিজয় উদযাপন করতে গতকাল সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসবে আর আনন্দে মেতে ওঠেন দলটির সর্বস্তরের কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে।
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে উদযাপন করতে শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে। আমাদের নেত্রী নিষেধ ছিল আমরা যেন বিজয় উৎসব না করি, কিন্তু এখন এই মহাসমাবেশে আসছি আমরা বিজয় উৎসব পালন করতে। উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলবো, এ দেশ কিভাবে আগাবে, বাংলাদেশের উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত থাকবে। আমরা বিজয় উল্লাস করতে করতে এসেছি এবং যশোর আমরা বিজয় উল্লাস করতে করতে যাব। নির্ধারিত সময়ের আগে ঐতিহাসিক উদ্যান পূর্ণ হয়ে যায় কানায় কানায়। মূল আনুষ্ঠানিকতার আগে সমাবেশ মাতান আগত শিল্পীরা। নেচে গিয়ে বিজয়ের আনন্দে ভাসে পুরো ময়দান। খুবই এক্সাইটেড যে কখন আমাদের নেত্রী আসবে। অনেক বেশি আনন্দ পাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার জীবনের প্রথম কোনো অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রীকে দেখব। আওয়ামী লীগের সমাবেশে ছিল তারকাদের ভিড়। তাদের কণ্ঠে ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত আর অসাম্প্রদায়িক এক বাংলাদেশের কথা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। আমরা যে বিজয়টা অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী। বিজয় সমাবেশে বক্তব্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচনের পর প্রথমে সমাবেশে আওয়ামী লীগ নেতাদের কথা এটাই স্পষ্ট, শুধু সরকারে নয়, সংগঠন হিসেবে এককভাবে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ঐক্যবদ্ধ দেখতে চায় তারা। তাই বড় বিজয়ে সাংগঠনিক তৎপরতায় যাতে ঢিলেমি না আসে সে ব্যাপারে সতর্ক বার্তা পেলেন নৌকা মার্কার কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগ বিজয় উৎসব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শনিবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় তাদের সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। ৩০শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে। বাংলার সময় আরও থাকছে। ভোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। জটিলতা এড়াতে হজ নীতিমালায় এবার আগেই হজযাত্রী প্রতিস্থাপনের হার ৪% থেকে বাড়িয়ে যৌক্তিক ও সুনির্দিষ্ট করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো। এবছর বিমান ভাড়া ১০,০০০ টাকা কমানো হলেও হাবের অভিযোগ, এখনও বাংলাদেশি বিমান ও সৌদি এয়ারলাইন্সের ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। তাই বিমানের পাশাপাশি থার্ড ক্যারিয়ারে হজযাত্রী বহনের সুযোগ দেওয়ার আহ্বান হাবের। তবে বাংলাদেশ বিমান বলছে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের স্লট অনুযায়ী হজ প্যাকেজ তৈরি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিবন্ধিত কোনো হজযাত্রী মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে তার বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুবিধা দেয় ধর্ম মন্ত্রণালয়। বর্তমানে প্রতিস্থাপন কোটার হার ৪% থাকলেও প্রতি বছরই এজেন্সিগুলোর দাবির মুখে পরে তা বাড়ায় মন্ত্রণালয়। এক্ষেত্রে যাত্রীর অভাবে হজ ফ্লাইট বাতিল সহ তৈরি হয় নানা জটিলতা। এই প্রেক্ষাপটে এবার হজ নীতিমালায় প্রতিস্থাপন কোটা আগেই বাড়িয়ে যৌক্তিক করা এবং নিবন্ধিতদের হজে যাওয়া নিশ্চিত করতে চূড়ান্ত নিবন্ধনের সময় পুরো টাকা জমা নেওয়া বাধ্যতামূলক করার পরামর্শ তাদের। রিপ্লেসমেন্ট 8-9 এরকম একটা পার্সেন্টেজ যদি থাকে এবং এটা যদি আগেই করে দেওয়া হয়,
তাহলে পরবর্তীতে ধাপে ধাপে বাড়তে যে বিমানের ফ্লাইটের যেই ঝামেলাগুলো হয় যে যাত্রী পাচ্ছে না, এই ধরনের কোনো ঝামেলা হবে বলে আমি মনে করি না। চূড়ান্ত নিবন্ধনের সময় ফুল টাকাটা যেন গভর্নমেন্ট নিয়ে নেয়, তাহলে মধ্যস্বত্বভোগী যারা থাকে তারা টাকা নিয়ে পালানোর সুযোগ পাবে না। হাবের অভিযোগ, সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানের হজ প্যাকেজের মেয়াদ তুলনামূলক দীর্ঘ ও ভাড়া বেশি, তাই অন্যান্য এয়ারলাইন্সকেও হজ যাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার দাবি সংগঠনটির। নীতিমালাতে আছে 35 থেকে 45 দিনের মধ্যে। গত বছর 62 দিনেও প্যাকেজ হয়েছে। থাকার খরচ বেশি বাড়ে, খাওয়ার খরচ বাড়ে। নর্মালি আমরা ধরেন উমরার জন্য 44 থেকে 50,000 টাকার ওয়ানের রিটার্ন টিকিট ইউজ করি, ওই সময় খালি আসার কারণে আপনি ডাবল করতে পারেন। এর বেশি হওয়া যুক্তিকতা দেখি না। রেস্ট্রিক্টেড ওয়েতে থার্ড ক্যারিয়ারকে ছাড় দিলে মানুষের সুবিধা হবে। ফিরতি ফ্লাইট খালি আসায় হজের সময় বেশি ভাড়া নেওয়া হয় দাবি করে বাংলাদেশ বিমান বলছে, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের স্লট অনুযায়ী হজ প্যাকেজের মেয়াদ নির্ধারণ ও ফ্লাইট শিডিউল করা হয়। হজ প্যাকেজটি আমাদের 45 দিন থেকে সর্বোচ্চ 50 দিনের মধ্যে কিন্তু আমাদের হজ প্যাকেজ হয়ে যায়। যদি 50 দিনের অতিরিক্ত কেউ বলে থাকে, সেটি তাদের প্রয়োজনে তারা নিয়েছে। হজের ক্ষেত্রে যে ভাড়াটা নির্ধারণ করা হয়ে থাকে সেটি কিন্তু আমাদের স্বাভাবিক যে ফ্লাইটের ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কখনোই রাখা সম্ভব নয়, কারণ বিমানটি ফ্লাইটে কিন্তু আমি কোনো ফ্লাইট প্যাসেঞ্জার আমরা আনার কোনো অনুমতি সৌদি কর্তৃপক্ষের কাছে পাই না, অর্থাৎ পুরো ফ্লাইট আমার খালি আসে। ফেব্রুয়ারিতে হজ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শুরুর আগে হজ নীতিমালা ঘোষণা করার কথা ধর্ম মন্ত্রণালয়ের। এবার মোট 1,27,198 জন হজ যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে, যার অর্ধেক পরিবহন করবে বাংলাদেশ বিমান। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত বছর চট্টগ্রাম বন্দর 29 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করে রেকর্ড গড়েছে, আর জাহাজও এসেছে প্রায় 4,000। কয়েক বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কয়েকটি নতুন জেটি এবং ইয়ার্ড সক্রিয় হয় বন্দরের প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। তবে প্রবৃদ্ধির হার ধরে রাখতে আরও বেশি যন্ত্রপাতি সংগ্রহের তাগিদ তাদের। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক বছর ধরে 10 থেকে 12% হারে প্রবৃদ্ধি অর্জন করছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। সেই অনুযায়ী 2018 সালে 20 লাখ এবং 2020 সালের মধ্যে 25 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু গত বছর 2018 সালে বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে 29,03,000 কন্টেনার। এর আগে 2016 সালে কন্টেনার হ্যান্ডেলিং 20 লাখ ছাড়িয়ে যায়। বে টার্মিনালের কার্যক্রম শুরু হবে, এটা অলরেডি ল্যান্ড ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়ে গেছে। এছাড়া লালদিয়া টার্মিনাল এবং আমাদের ইন্টারনালি অনেক ইয়ার্ড আমরা সম্প্রসারণ করছি। আগে চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি জাহাজকে সর্বনিম্ন 72 ঘন্টা থেকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত পণ্য খালাসের জন্য অপেক্ষা করতে হতো, ফলে জাহাজ মালিকদের ক্ষতির মুখে পড়তে হতো। কিন্তু গত বছরের মাঝামাঝিতে বন্দরে স্থাপন করা হয়েছে 6টি গ্যান্ট্রি ট্রেন, ফলে কন্টেনার উঠানামায় গতি এসেছে আর জাহাজ আসার পরিমাণও বেড়েছে। বন্দরে যে ইকুইপমেন্ট স্বল্পতা ছিল, সেই ইকুইপমেন্ট স্বল্পতা কমেছে। 6টা গ্যান্ট্রি ট্রেন এসেছে, আরও অনেক ইকুইপমেন্ট আসতেছে। এগুলি হলে পরে আমাদের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটারই কিন্তু সক্ষমতা বাড়বে। এদিকে গত কয়েক বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কয়েকটি নতুন জেটি এবং ইয়ার্ড সক্রিয় হয় বন্দরে প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী এই ব্যবসায়ী। বন্দরের যে কার্যক্রম যেভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছে, সেখানে আপনার 2020 সালে যেটা সম্পন্ন হওয়ার কথা ছিল, ভলিউম যেটা হওয়ার কথা ছিল, যেটা আমরা 2018 সালে এটা হয়ে গেছে। এটার মূল কারণ হলো রাজনৈতিকভাবে খুব একটা অস্থিতিশীল দেশ ছিল না। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর চট্টগ্রাম বন্দরের সার্বিক প্রবৃদ্ধি হয়েছে 12.98%। এর মধ্যে কন্টেনার উঠানামায় প্রবৃদ্ধি হয়েছে 8.88% এবং জাহাজ আসার প্রবৃদ্ধি 11.19%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রভাব, স্বজনপ্রীতি আর নানা অনিয়মে সঠিকভাবে কাজ করছে না হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ, এমন অভিযোগ রাজশাহীর প্রান্তিক আয়ের সেবার প্রত্যাশীদের। জনপ্রতিনিধিরা বিষয়টি স্বীকার করে দুষছেন একে অন্যকে। বিশ্লেষকদের দাবি, অবহেলিতদের বৈষম্য বন্ধে অনিয়মকারীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। বয়সের ভারে নুয়ে পড়েছেন তানোর মন্ডুমালা পৌরসভার সাঁওতাল সম্প্রদায়ের পিলিচিতা মার্ডি। এক মুঠো ভাতের আশায় ছোটেন এবাড়ি ও বাড়ি, পেলে খান,
না জুটলে উপোস। সরকার হতদরিদ্রদের জন্য ভাতা চালু করলেও ভাগ্যে জোটেনি তার। অনেকবার বলেছি বয়স্কের ভাতা পাইনি। এমন শত শত নিদারুণ বঞ্চনার গল্প ছড়িয়ে ছিটিয়ে জেলা জুড়ে। অভিযোগ রয়েছে রাজনৈতিক মারপ্যাচ আর স্থানীয় জনপ্রতিনিধিদের নানা অনিয়মে তালিকার বাইরে থাকে ভাতার প্রকৃত দাবিদাররা। যদিও জেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে বছরে সরকারি বিভিন্ন ভাতায় দেয়া হয় প্রায় 60 কোটি টাকা। আমরা 6000 টাকা পয়সা চাইল ধর কিছুই পাইনি, কোনোদিন জীবনও আমরা পাইনি। চোখে যাকে ভালো লাগে ওর আত্মীয় স্বজন ধরেন যে নিজের লোক তারই খেতে দেয়, আমার দিকে ওরা লক্ষ্য করে না। আমরা নিজের খিদাতে ঘুরি, তা অনেক রকম ঘুরতে হয়, অনেক রকম কথা শুনতে হয়, তারপরে কারো হয় না। ভুক্তভোগীদের অভিযোগ মেনে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সীমাবদ্ধতার কথা দুষছেন সংসদ সদস্যদের। এমপি সাহেব আমাদের সাথে সমন্বয় নাই, ওনার খেয়াল খুশি মতন উনি দিচ্ছেন ওদের লোকজন দিয়ে। এই জন্য সাধারণ দরিদ্র যারা মানুষ তারা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বরাদ্দ আমাদেরকে দেন না, যার জন্য অনেক প্রতিষ্ঠান বা অনেক বয়স্ক ভাতা এসে আমরা দিতে পারি না। হতদরিদ্রদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধানে নেয়া সরকারি উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত না হলে ব্যাহত হবে দেশের সুষম উন্নয়ন বলে মনে করেন এই বিশ্লেষক। স্থানীয় সরকারের প্রতিনিধি যে দলের হোক না কেন, এমপি মহোদয়দের উচিত যে সরকারের যে বরাদ্দ সেটা সমভাবে বন্টন করা, কারণ এই সমভাবে বন্টন করার মধ্য দিয়ে কিন্তু উন্নয়নটিকে এগিয়ে নেওয়া সম্ভব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ 10 থেকে 12 ধরনের ভাতা এবং বিভিন্ন ধরনের খাদ্য কর্মসূচি চালু রেখেছে সরকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ফেনীতে চলছে নানা জল্পনা কল্পনা। মূল আলোচনার কেন্দ্রে রাজনৈতিক দলগুলো কেমন প্রার্থী মনোনয়ন দেবে। আগামী নতুনরা স্থানীয় সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা ভোটারদের। তবে এলাকায় উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। রাস্তাঘাট, কলকারখানা, স্কুল, কলেজ যারা উন্নয়ন করে ওই ধরনের প্রার্থী বাছাই করে দিব। মারামারি, কারাগারি, হারাহারি এটা আমরা চাই না। যে আমরা যেন নিজের ভোটটা নিজে দিতে পারি, নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকা চাই, সন্ত্রাস মুক্ত চাই। ফেনী থেকে চাউলিন যে রাস্তাটা এখন বর্তমানে সরু আছে, ওইটা আরো প্রশস্ত করার দরকার। ভবিষ্যতে যে চেয়ারম্যান নির্বাচিত হবেন ওনার কাছে আমাদের দাবিটা থাকবে। শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হতে হবে, চুরি ডাকাতি যেন না হয় এবং বিশৃঙ্খলা যেন না হয়, একটা শান্তিপূর্ণ মানুষ বসবাস করতে পারে। দিবাঙ্গন রোধ করতে হবে এবং পাহাড়ি দল নিয়ন্ত্রণ করতে হবে। যিনি শিক্ষিত, ভদ্র এবং সর্বোপরি সবার জন্য কাজ করবেন। আমাদের জেলার সাথে লোকাল বাস সার্ভিসটা যেন চালু করে, এটাই আমাদের প্রত্যাশা। প্রতিনিধি চাই এমন যে যাতে ওই প্রার্থী কোনো দল মতের নির্বিশেষে উনি জনগণের সেবা করবেন। বাংলার সময় আরও থাকছে। জলাবদ্ধতা না থাকায় 10 বছর পর মৌলভীবাজারে হাওর পাড়ে বোরো মৌসুমে চাষের ধুম। ধান চাষ হবে অতিরিক্ত 600 হেক্টর জমিতে, বলছে কৃষি বিভাগ। ভোলার লালমোহনে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূ ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দগ্ধ আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তার বোনের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে গৃহকর্তা রফিক। পুলিশ জানায়, শুক্রবার রাতে ভোলার লালমোহনে নিজ ঘরে মেয়ে ও ছোট বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ অঙ্কুরা বেগম। গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে তাদের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ছোট বোন সুরমা। এ সময় দগ্ধ হন অঙ্কুরা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে খাদিজা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহত অঙ্কুরা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দুইজন আসছে তো, বাচ্চাটা আসলো, দেখলাম যে অলরেডি ডেড এবং তার অলমোস্ট 60-70% একেবারে বাড়ানো। আর অন্য যেটা এখনো আসলে আশঙ্কাজনক অবস্থায়। নিহতের স্বজনদের অভিযোগ, সুরমার সঙ্গে তার স্বামী রফিকের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তারই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। সুরমার জামাই ঘরে ঢুকে যে চকিতে শোয়া ছিল, ওই চকির ভিতরে পেট্রোল মারা আগুন লাগাই দিছে এবং সামনের কপাট পিছের কপাট আটকে রাখছে, যে তারা ঘর থেকে না বাড়িতে পারে। একটা ষড়যন্ত্র আছে সুরমার জামাইয়ের লগে, তারপরে
খাওয়ার পোশাক দেয় না। দোষীদের আটক করে বিচারের দাবি জানান এলাকাবাসী। 3 মাস খান খোরাক দিছে, 3 মাস খান খোরাক দেয় না। এই 3 মাস না নিয়ে আমরা একটু মেম্বারেরও জানাইছি, আর থানা ওই ব্যারাক অফিসারটা দরখাস্ত করছি। এই দরখাস্ত শুনে অনেক বকাবকি করছে। যে নরপশু যে জল্লাদ করছে, আমরা এর দৃষ্টান্ত ফাঁসি চাই। কোনো নারীর উপরে যেমন অত্যাচার না হয়, এভাবে আমরা উপযুক্ত বিচার চাই আর এর ফাঁসি চাই। গত বছরের জুলাই মাসে রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হয়। 10 দিন আগে সুরমাকে রেখে স্বামী রফিক চলে যায়। পরে বড় বোন অঙ্কুরা বেগমের বাড়িতে গিয়ে ওঠেন সুরমা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। নারায়ণগঞ্জে এক প্রবাসী স্ত্রীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রায় 5 বছর ধরে সোনাকান্দা এলাকায় মাবিয়া ভবনের 2য় তলায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী নাইমা রহমান। শনিবার সকালে ছেলে মেয়ে স্কুলে চলে যায়। দুপুরে মেয়ে বন্দর গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী আনুষী বাসায় ফিরে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় দেখে। পরে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে মা নাইমা রহমানকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বটি ও একটি মানিব্যাগ আলামত হিসেবে উদ্ধার করা হয়। নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কবিরহাটে 3 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানান, শুক্রবার রাতে কবিরহাটের বাড়িতে শীত কেটে হানা দেয় 7 জনের একদল দুর্বৃত্ত। গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। এ সময় গৃহবধূকে ধর্ষণ করে 3 দুর্বৃত্ত। এই ঘটনায় গতকাল দুপুরে নির্যাতিতা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতাকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন হেডে আসছিল থাকি মানে লাইট আসছিল, লাইট বন্ধ করে গেলেছি। লাইট বন্ধ করি মানে আন্দার উয়া মানে আমার মানিয়ার পহিরে মানে 3 জন মানে নির্যাতন করছি। অমানুষিক আচরণ করেছে, আমি এটার বিচার চাই। পেশেন্ট আসছে হিস্ট্রি নিয়ে, যে সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে আসছে আমাদের কাছে। আমরা হচ্ছে কি আপাতত তাকে গাইনোয়ার্ডে ভর্তি দিয়ে দিছি। উনি ওখানে এক্সামিনেশন করে তারপর আমরা পুরোপুরি আপনাদেরকে ডিটেলস জানাই। চালের বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 17 কোটি মানুষের খাদ্য যোগান দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন বলেও জানান মন্ত্রী। গতকাল বিকেলে নওগাঁয় চালকল মালিক গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমন্বয় করাটা কিন্তু বড় কঠিন, সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই সহযোগিতাই আপনাদের কাছে চাই। আমি মনে করেছিলাম যে নওগাঁর খাদ্যমন্ত্রী হচ্ছে, নওগাঁর মিল মালিকেরা আমাকে সেই আশ্বাসটাই দেবেন। আমার ব্যালেন্স রাখতে হবে। আমি 17 কোটি মানুষের পেটের অন্ন যোগানের জন্য ব্যবস্থা নেব, আবার কৃষককুলকে বাঁচাতে হবে, এদিকেও চিন্তা করতে হবে, মিলালাদেরকেও বাঁচাতে হবে, এটাও চিন্তা করতে হবে। আমি একপাক্ষিকভাবে মিলেরও নয়, এক পক্ষে কৃষকের নয়, এক পক্ষে ভোক্তারও নয়। ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি।
নিম্নমুখী নওগাঁর চালের বাজারও। বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনি এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমিয়েছে। আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম। পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজায়ে জাবেদা ঐশী, সময় সংবাদ। 10 বছর পর মৌলভীবাজারের হাওর কাওয়াদিঘি পারে বড় মৌসুমে ধান চাষের ধুম পড়েছে। চাষিরা বলছেন জলাবদ্ধতা না থাকায় এবারই এই হাওর পাড়ের চাষিরা সঠিক সময়ে বীজতলা তৈরি ও চারা রোপণ কাজ করতে পারছেন। কৃষি বিভাগ বলছে এজন্য জেলায় 600 হেক্টর অতিরিক্ত জমিতে ধান চাষ হবে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের বৃহত্তম 3টি হাওর হাকালুকি, হাইল হাওর ও কাওয়াদিঘির পানি আগাম সরে যাওয়াতে বড় চাষের ধুম পড়েছে। তবে টানা 10 বছর পর কাওয়াদিঘিতে জলাবদ্ধতা না থাকায় এবারই এই অঞ্চলের চাষিরা সঠিক সময়ে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ করতে পারায় দারুণ খুশি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় হাওরে 22,500 হেক্টর জমিতে বড় চাষ করা হয়। চাষিরা বলছেন বিগত বছরগুলোতে ঠিক এই সময় হাওরে জলাবদ্ধতায় বড় মৌসুমে চাষাবাদ করতে পারেননি। এদিকে কাওয়াদিঘির পানি নিষ্কাশন আগেভাগে হওয়াতে এখানকার চাষিরা অধিক ফলনের আশা করছেন। তবে চাষে খরচ বেশি বলে জানান অনেক চাষি। দীর্ঘ 10 বছরের ভিতরে আমরা হাওরের ভিতরে জলাবদ্ধতার লাগে আমরা ক্ষেত করতে পারছি না। এবার দেখলাম আমরা পানিটা আগে যাওয়ায় আমরা ক্ষেত করতাম বাড্ডাম বালা এলাকায় কিছু ফলন হবে, তবে খরচটা একটু বেশি। জেলার কৃষি বিভাগ বলছে শুধুমাত্র কাশিমপুর পাম্প হাউস সংস্কারের ফলে 600 হেক্টরে অতিরিক্ত ধানের ফলন হবে। পাম্প হাউসটা সংস্কার করার কারণে তাদের পানি দ্রুত তারা সরিয়ে ফেলছেন। এতে আবাদের যে সময়টা গেল বছর যেমন কালক্ষেপণ হয়েছে, তা দেরিতে লাগিয়েছেন, সেটা এবছর সময় নষ্ট হয়নি। জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 53,116 হেক্টর জমিতে ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে 2,01,840 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার। গত 10 বছর ধরে বিদ্যুৎ খাতে নানা উদ্যোগের ফলে রাঙামাটিতে আমূল পরিবর্তন হয়েছে বিদ্যুৎ ব্যবস্থার। স্বাধীনতা 47 বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে জেলার দুর্গম 2 উপজেলা বরকল ও জুরাছড়ি। বিদ্যুৎ পাওয়ায় দারুণ খুশি সেখানকার মানুষ। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1960 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তায়ে কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 725 বর্গ কিলোমিটারের কৃত্রিম হ্রদ। এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম এই হ্রদের পানিতে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ জনপদ। রাঙামাটি বিদ্যুতের আলোয় ঝমকালো হবে এমন আশায় সেদিন কাপ্তাই হ্রদের ক্ষতিগ্রস্তরা তা মেনে নেয়। অর্ধ শতাব্দী পর তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। গত 10 বছরে জেলায় বিদ্যুৎ খাতে নানা উদ্যোগের আমূল পরিবর্তন হয়েছে। শহরের পাশেই গ্রিড উপকেন্দ্র স্থাপনের ফলে লোড ক্যাপাসিটির সমস্যা সহ লোডশেডিং নেই বললেই চলে। বিদ্যুতের বিষয়ে বলতে গেলে আগের চেয়ে অনেকটা অগ্রগতি আমরা লক্ষ্য করছি। এখন 8টি সাব স্টেশন হওয়ার কারণে রাঙামাটির প্রায় প্রত্যেকটা উপজেলায় একদম প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতার 47 বছর পর জেলার 2 দুর্গম উপজেলা বরকল ও জোড়াছড়িতে সড়ক পথের ব্যবস্থা করা না গেলেও পৌঁছে গেছে বিদ্যুৎ সরবরাহ। এত বছর পর বিদ্যুৎ পাওয়ায় খুশি এসব উপজেলার বাসিন্দারা। বিদ্যুৎ আসাতে অনেকটাই সুবিধা হয়েছে, যে এই যে দোকানপাটে বিকাল রাত পর্যন্ত দোকান চালু রাখা যায়। বেকারত্ব ছিলাম, এখন বিদ্যুৎ আসাতে আমি কম্পিউটারের কাজ শিখে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেছি। বিদ্যুৎ আসার ফলে আমাদের এখানে ওষুধ, ভ্যাকসিন, তারপর সাবুজতরি, এগুলো আমরা এখন রাখতে পারতেছি। 3 পার্বত্য জেলার বিদ্যুতের উন্নয়নে 500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছে পিডিবি কর্তৃপক্ষ। 500 কোটিরও অধিক টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাঙামাটিতে 60 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
বর্তমানে জেলার সবকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। এতে 46,000 গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, যা গত 10 বছরে দ্বিগুণ হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। অনুপ্রবেশের দায়ে ভারতের আসাম থেকে ফেরত পাঠানো হলো 21 বাংলাদেশি নাগরিককে। বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে শনিবার রাতে সিলেট সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আসাম পুলিশের শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশ সীমান্ত বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত পাঠানোদের বেশিরভাগের বাড়ি বৃহত্তর সিলেটে। তাদের মধ্যে 15 জনকে আটক করা হয়েছিল আসামের করিমগঞ্জ থেকে। বাকি 6 জনকে বিভিন্ন সময় অন্যান্য জেলা থেকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে তুমুল উত্তেজনার মধ্যেই এ প্রত্যাবর্তনের ঘটনা ঘটল। ফরিদপুরে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ভোরে ভাঙ্গা উপজেলার বড় হামিরদি এলাকায় থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় ওই এলাকায় শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য মিরান মৃধা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়। গতকাল ভোরে মৃধাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মৃধার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব। গতকাল সকালে শহরের সৃষ্টি সেন্ট্রাল স্কুলের উদ্যোগে স্কুল মাঠে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 120 রকমের বাহারি পিঠার প্রদর্শন করা হয়। সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পিঠা উৎসবে যোগ দেয়। এদিকে পিঠা উৎসবকে কেন্দ্র করে স্কুল মাঠে গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মাগুরার চাষিরা। সেই সাথে ঘরে ঘরে চলছে পিঠাপুলি উৎসব। কৃষি বিভাগ জানায় জেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করছে চাষিরা। পরন্তু বিকেলে এই গাছের মাথায় হাড়ি ঝুলিয়ে অপেক্ষা করলেন পরদিন ভোর পর্যন্ত। ফোটা ফোটা রসে ভরে ওঠে হাড়ি। পরে সংগ্রহ করা হয় রস, জ্বালিয়ে গুড় ও পাটালি তৈরি করেন গাছিরা, বিক্রি করেন স্থানীয় বাজারে। অন্যদিকে ঘরে ঘরে জমে উঠেছে পিঠাপুলির উৎসব। তবে দক্ষ গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহ করতে পারছেন না অনেকে। পাপ কাটার পর আমরা কাটা শুরু করছি। আমি এ পর্যন্ত কাটিয়ে যাচ্ছি। প্রতিদিন 30টা করে গাছ কাটি। সকালে পাড়ি, জ্বালাই, পাটালি বানাই, বাজারে নিয়ে যাই। গাছের অভাবে কাটা হচ্ছে না, এখন খাজুর গাছ রেখে কি করব? পাকান পিঠে বানাই, বাজা পিঠে বানাই, বিজানি পিঠে বানাই, তারপরে হাতে কাটা সিমাই বানাই, অনেক রকম পিঠে খাইছি। এখন তো সেই সব পিঠে নেই। খেজুর এবং তাল থেকে যে আমরা রস এবং গুড় পাবো, সেটা যাতে আমাদের চাহিদা মোতাবেক উৎপাদন করতে পারি। চুয়াডাঙ্গায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শনিবার পর্যন্ত গত 2 দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু। ডায়রিয়ার পাশাপাশি সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে তারা। প্রতিনিয়ত বাড়ছে শিশু রোগীর সংখ্যা। স্বল্প সংখ্যক আসনের বিপরীতে রোগীর সংখ্যা বেশি হয় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। বাচ্চারা ডায়রিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত বিশেষ করে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই 105টা শিশুর পাশাপাশি অনেক অভিভাবক আসতেছে এবং সব কিছু মিলায় সবাইকে সামলানো বেশ বেগ পেতে হচ্ছে। ঝিনাইদহে 3 দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএম আব্দুর রউফ, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ 30 জন কৃষক কৃষাণী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দানাদার শস্যের আধুনিক জাত উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনার উপর বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মশালা। শহীদ আসাদ দিবস আজ। 69-এর গণ অভ্যুত্থানে গুলিতে নিহত হন আসাদ।
দিনটিকে ঘিরে তার জন্মস্থান নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1969 সালের 20 জানুয়ারি তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর 6 দফার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে 11 দফা দাবিতে মিছিল বের করে ছাত্র সমাজ। এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি করলে শহীদ হন আসাদ। এরপর থেকে নানা আয়োজনে দিনটি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। তবে দীর্ঘ 50 বছরেও ইতিহাসের এই নায়ককে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পর্যায়ের গ্লানি ঢাকতে আওয়ামী লীগের বিজয় উৎসব মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। হজযাত্রায় বিমান ভাড়া 10,000 টাকা কমানো হলেও তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বলছে এজেন্সিগুলো। ফিরতি ফ্লাইট খালি আসায় খরচ বাড়ে, দাবি বিমান বাংলাদেশের। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নতুন জেটি এবং ইয়ার্ড সক্রিয় হওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড। প্রবৃদ্ধির হার ধরে রাখার আহ্বান। এবং হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ। জনপ্রতিনিধিরা দুষছেন একে অন্যকে, দায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।